আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকলেও এখন তা পাল্টেছে, জানালেন পরিবেশ মন্ত্রী। ডোনাল্ড ট্রুডোর সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি। প্রবাসী আয়ে কর দিতে আইএমএফ এর পরামর্শ, সরকারকে বিবেচনায় না নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রেমিটেন্সের প্রণোদনা বাড়িয়ে 7% করার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন। মেয়েদের ভুক্তভোগী হিসেবে না দেখে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে তৈরি করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। জাপান ও বুলগেরিয়া সরকারের সহযোগিতায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক 2 দিনের বৈশ্বিক সংলাপের আয়োজন করেছে বাংলাদেশ। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক সরকারের অদূরদর্শী নীতির কারণে দেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় আশানুরূপ সাফল্য আসেনি। বর্তমানে সারা দেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। সরকার প্রধান বলেন, গত 15 বছরে দেশে শিশু মৃত্যুহার প্রতি হাজারে 84 থেকে 21 জনে নেমে এসেছে। একই সাথে মাতৃমৃত্যুহার 370 থেকে 136 জনে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পায় সামাজিক নিরাপত্তা, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, প্রসূতি সেবা, বাল্যবিবাহ সহ নারীর প্রতি সহিংসতা। 2014 সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে 2041 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। অনুষ্ঠানে বুলগেরিয়া, জাপান, কিরিবাস ও মালদ্বীপ সহ 48 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলেও এখন তা পাল্টেছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুদেশের মধ্যে অভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান। বৈঠকে ডোনাল্ড লুর সাথে অতীত নয়, ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আগামীতে তারা শুধু আর্থিক সহায়তা না, গবেষণা ও তথ্য প্রাপ্তির বিষয়ে নাসার স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম তথ্য পাওয়া, কিভাবে অর্থায়ন করা হবে, এসব বিষয়ে কথা হয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষেরা কিভাবে সরাসরি সুবিধা পেতে পারে, বৈঠকে সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রুডো। বিশেষ একটা প্রেক্ষাপটে কিছু তাদের অবস্থান থাকতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না, নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরূপ আচরণ সহ বিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করে নির্বাচন কমিশন। উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারা ও তার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক প্রকাশ্যে ভোট দেয়া নিয়ে ব্যাখ্যায় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে রেহাই দিয়েছে কমিশন। প্রবাসী আয়ের উপর কর আরোপ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ সরকারকে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, বর্তমান প্রেক্ষাপটে বিদেশি এই সংস্থার পরামর্শ মানলে দেশের রেমিটেন্স প্রবাহ কমবে এবং বাড়বে হুন্ডি। বিদেশি ঋণ ও আমদানি ব্যয় মেটাতে বেশি পরিমাণে রেমিটেন্সের যোগান নিশ্চিতে আগামী বাজেটে প্রণোদনার হার 7% করার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বাংলাদেশকে ঋণ দিতে রাজস্ব, আর্থিক, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদের উৎস বাড়াতে প্রবাসী আয়ে কর আরোপ এবং বিভিন্ন বন্ড সুবিধা বাতিলেরও প্রস্তাব সংস্থাটির। জাতীয় রাজস্ব বোর্ড NBR এই সিদ্ধান্ত মেনে নিলে বিশ্বের 169টি দেশে কর্মরত 1 কোটিরও বেশি প্রবাসী কর্মীকে কর দিতে হবে। আর করের আওতায় এলে বাতিল হতে পারে বর্তমানে প্রবাসী আয়ে অর্থ বিভাগ এবং ব্যাংকের দেয়া 2.5% করে মোট 5% প্রণোদনা। এই যে ইনসেন্টিভ দেওয়া, প্রবাসী বন্ড যেটা করেছিলাম সেখানে বেশ কিছু ছাড়ের কথা বলেছিলেন, এগুলো সবই কিন্তু ছিল উদ্বুদ্ধ করার জন্য এবং তারাও যাতে সিস্টেমের ভিতরে যায়, যাতে হুন্ডি না করে। এখন এই ইনসেন্টিভ যদি বন্ধ করে দিতে বলা হয় তাহলে সরকারকে আলাদাভাবে আবার হিসেব করে দেখতে হবে, এতে আমার রেমিটেন্সের প্রভাবও কমে আসবে কিনা, ওরা দেশে টাকা পাঠাবার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে কিনা। প্রবাসী আয়ের উপর যদি আমরা করারোপ করি তাহলে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে যেভাবে টাকা আসে তারা আরো বেশি উৎসাহিত হয়ে যাবে। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে তাহলে কিন্তু একজন কর্মী তার প্রেরিত অর্থের উপর বেশি লাভ পায়, অন্তত 4 থেকে 5 টাকা বেশি লাভ পায়। আবার হুন্ডিওয়ালারা সেই টাকাটা কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে পুছে দেয়। সুতরাং এই যে প্রবাসী আয়ের উপর করার বিষয়টি, এটা একটা বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1 কোটি প্রবাসী পরিবারের কিন্তু কমপক্ষে 4-5 করে ব্যক্তি বাংলাদেশে থাকে এবং এই 5-7 কোটি লোকের মধ্যে অন্তত 2-3 কোটি লোক কিন্তু ভোটার। তাহলে কিন্তু সেখানে ভোটও কিন্তু একটা সরকারের প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হতে পারে। গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে এখন বছরে গড়ে 21 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় পাঠাচ্ছেন কর্মীরা। প্রবাসী আয় বাড়াতে কর আরোপ না করে প্রণোদনার হার আরও বৃদ্ধির নীতি অনুসরণের সুপারিশ বিশ্লেষকদের। রেমিটেন্স যোদ্ধাদের উপর তাদের প্রেরিত অর্থে কোনোরকমভাবে যাতে কর আরোপ করা না হয়, বরঞ্চ তাদের প্রেরিত অর্থের উপর আরও যাতে বেশি মাত্রায় বেশি করে তাদেরকে ইনসেন্টিভ প্রদান করা যায়। গার্মেন্ট খাতগুলি সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সরকারের নানা রকম ভর্তুকি রয়েছে। আমরা যদি এত খাতে ভর্তুকি দিতে পারি তাহলে আমরা মনে করি আসন্ন যে বাজেট আসছে সে বাজেটে সরকার কিন্তু চিন্তা করতে পারে যে সরাসরি 5 থেকে 7% তাদের প্রেরিত অর্থের উপর তারা প্রণোদনা প্রদান করতে পারে। প্রথম দুর্বলতা আমি তো এইসব কথা মেনে নিয়ে আমি টাকা নিয়েছি, যুক্তি তর্ক দিয়ে দেখাতে হবে যে আমি এত রেমিটেন্স পাই এই উৎসাহের জন্য। আমি যদি এখন এটা কর আরোপ করি তাহলে আমার এত কমে যাবে। এটা এই IMF এর সাথে নেগোসিয়েশনের ব্যাপার। জাতীয় যা স্বার্থ আছে, যা বিষয় আছে, যেটা করলে এটা করা যাবে না, হবে না, সেটা তাকে নেগোসিয়েশন করে IMF-কে ফেস করতে হবে। এ বিষয়ে প্রবাসীদের কাছে শিগগিরই অবস্থান পরিষ্কার করতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি হাসপাতালটিতে। ওষুধই একমাত্র ভরসা। হাসপাতালের মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসককে প্রতিদিন শতাধিক রোগীর সেবা দিচ্ছেন। এতে প্রকৃত স্বেচ্ছাসেবা থেকে বঞ্চিত রোগীরা। পাবনা মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এদের সবাই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে চায়,
হাসপাতালের লোহার খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি চায় তারা। তবে এই হাসপাতালে চিকিৎসা মানেই রোগীদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। গলা কাটা মুরগির মতো ছটফট করতে আছি, এর চার দিলে আমার আর ভালো লাগে না। পুরাতন এই হাসপাতালে নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। হাতটা বেঁধে রাখতে হয়, তারপর বেঁধে রেখে স্যার ট্রিটমেন্ট দেয়, ইঞ্জেকশন দিলে ঘুম আসলে শান্ত হয়ে যায়। 2টা করে বড়ি দেয়, অনেক পাওয়ার। আমাদের ঘুম পাই। কাউন্সিলিংটার এখানে অনেক গ্যাপ আছে। আমাদের 4th ক্লাস এমপ্লয় 160 জন, সেখানে মাত্র আছে 55 জন। ডাক্তারের মতামত প্রত্যাশিত ভাবে চলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এই বাজেট যায় কোথায়? তদন্ত করে না কেউ। একটা সময় বৈদ্যুতিক থেরাপি দিয়ে চিকিৎসা দেওয়া হলেও সেটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। 500 শয্যার এই হাসপাতালটিতে পরিচালক বাদে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এই ডাক্তাররাই বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রোগী ভর্তি এবং নাইট শিফটের দায়িত্ব পালন করেন। ফলে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন। হাসপাতালটির নানা সীমাবদ্ধতার কথা জানান পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ডাক্তার শাফকাত ওয়াহিদ। বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা ওষুধেই দেওয়া হয়, অল্প কিছু চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়। সেই অল্প কিছু চিকিৎসাটাই আমরা দিচ্ছি না, বা এখানে এই হাসপাতালের সীমাবদ্ধতা। চিকিৎসকদের 31টি পদের মধ্যে অধ্যাপকের পদ সহ 16টি পদেই খালি। এই হাসপাতালে আসার জন্য চিকিৎসকদের অনীহার কথাও জানান পরিচালক। গড়ে 100-র বেশি রোগী দেখতে হয়। 4 জনের মধ্যে অবশ্য আমার কথা বাদ দেই, কারণ আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমি বেশিরভাগ সময় রোগী দেখি না। নিয়োগ তো আলাদা করে দেওয়া হয় না, সরকারি চাকরিরত যেসব চিকিৎসক তাদেরকে বিভিন্ন বদলির মাধ্যমে এখানে আনা হয়। তো এখানে হয়তো অনেকে আসতে আগ্রহী না, সেই জন্য বদলি হয় না। হাসপাতালটিকে 1100 শয্যায় বর্ধিত করার পরিকল্পনার কারণে বেশ কয়েক বছর ধরে উন্নয়ন থমকে আছে। তথ্য প্রযুক্তির এই যুগে সেই মান্দাতার আমলের চিকিৎসা ব্যবস্থা এখনো বিদ্যমান দেশের একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতালে। আধুনিক যন্ত্রপাতির স্বল্পতার কারণে দ্রুত সময়ের মধ্যে রোগীদের সুস্থ করা সম্ভব হচ্ছে না। নিয়ম নীতি কড়াকড়ি করা হলেও বাড়েনি চিকিৎসার মান, অভিযোগ স্বজনদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। বিভিন্ন সড়কে নির্ধারিত গতিসীমা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ নামে একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, জাতীয় ও আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের জন্য নির্ধারিত গতিসীমা সড়কে ঝুঁকি ও মৃত্যুহার কমাতে পারে। একই সাথে মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ 80 কিলোমিটার গতিসীমা নির্ধারণ করায় সড়কে প্রাণহানির ঝুঁকি কমবে বলে আশা তাদের। এ সময় নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের জন্য যে নির্ধারিত গতিসীমার নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে। যে সড়কে মোটরসাইকেলের গতিসীমা 30 করা হয়েছে, সেই সড়কে গাড়ির গতিসীমা 60 কিলোমিটার করা হয়নি। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী শহরের মধ্যে 30 কিলোমিটারের বেশি সরকার চাইলেও পারবে না। এটি সকল গাড়ির জন্য, এটি শুধু মোটরসাইকেলের জন্য না। আমাদের এসডিজি যদি অর্জন করতে হয়, যদি 50% রোড ক্র্যাশ কমাতে হয়, তাহলে জাতিসংঘের ওই নির্দেশনা মেনেই আমাদেরকে গতিসীমা শহর অঞ্চলে নির্ধারণ করতে হবে। এসএসসিতে বরাবরের মতো সাফল্য ধরে রেখেছে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। এবছর ফলাফলে জেলায় দ্বিতীয় অবস্থানের প্রতিষ্ঠানটি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের কঠিন অধ্যাবসায় ভালো ফলাফলের কারণ বলে জানান কলেজ কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝিকরগাছের নাভারনে 1991 সালে প্রতিষ্ঠিত হয় আকিজ কলেজিয়েট স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে এই বিদ্যাপীঠ। চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট 137 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 117 জন, এ পেয়েছে 20 জন। এর মধ্যে মানবিক বিভাগে 24 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5, 13 জনের, এ 11 জন। বিজ্ঞান বিভাগে 105 জনের মধ্যে 101 জনই পেয়েছে জিপিএ 5 এবং 4 জন এ। ব্যবসায় শিক্ষা বিভাগে 8 শিক্ষার্থীর 3 জন জিপিএ 5 আর 5 জন এ। যদিও শিক্ষক মণ্ডলী আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন এবং তাদের জন্য আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি। পড়ার সিস্টেমটা এমন যে কেউ এখান থেকে পড়ে খুব ভালো একটা ফলাফল নিয়ে যে কোনো ভালো জায়গায় চান্স পেতে পারে। অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সুনিবিড় পরিচর্যায় অত্র প্রতিষ্ঠান থেকে সকল ছেলে মেয়ে
ভালো ফলাফল অর্জন করে। ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোঅর্ডিনেটর। আমাদের বিশেষ কারিকুলাম এবং আমাদের যে সভাপতি মহোদয় আছেন তার নির্দেশনা মতো আমরা সবসময় পাঠ্যদান করে থাকি। আমরা চাই যে আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে পাঠ্য বইমুখী করতে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষা নেওয়া সহ নানা উদ্যোগ গ্রহণের কথা জানান অধ্যক্ষ। ক্লাসে পড়া আমরা ক্লাসে সম্পন্ন করার চেষ্টা করি, আর অভিভাবকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি। শিক্ষার্থীরা শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে এবং তাদেরকে ফলো করে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে আদ্দিন ফাউন্ডেশন। গত 4 বছরে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাশের হার 100%। লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতায় সাফল্যের শীর্ষে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরফ ইসলাম এবং অর্থ সংবাদ। শেরপুরে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় ক্ষুব্ধ হতাশ কৃষকরা। তারপর বাজারে প্রতিমণ ধানে দিতে হচ্ছে 42 কেজি। আড়তদার, পাইকার ও ব্যবসায়ীদের দাবি, ধান ভেজা ও ময়লা আবর্জনা থাকায় ওজনে ঘাটতি পূরণে বেশি নেওয়া হচ্ছে। তবে ধান তোলা নামানোর কাজে আয় ভালো হচ্ছে শ্রমিকদের। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। কৃষিপ্রধান ও সীমান্তবর্তী জেলা শেরপুরে এবার ধানের ফলন হয়েছে বাম্পার। আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা ও মারাই কাজও চলছে নির্বিঘ্নে। একই সঙ্গে জেলার হাটবাজারগুলোতে উঠছে নতুন ধান। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম অনেক কম হওয়ায় হতাশ কৃষকরা। 1 মণ ধান বিক্রি করে কৃষি শ্রমিকের মজুরিও উঠছে না বলে অভিযোগ তাদের। খরচ বেশি কিন্তু বাজার দাম নাই, 700 টাকা করে মোটা ধান। ফলন ভালোই আছে কিন্তু ধানের দামটা একবারে কম। ক্ষেততে পড়ে আছে 900-1000 টাকা, আর বাজারে আনি 700 টাকা ধানের দাম কইতাছে। এছাড়া আড়তদার ও পাইকারদের প্রতিমণ ধানে 42 কেজি করে দিতে হচ্ছে কৃষকদের। এ নিয়ে ক্ষুব্ধ তারা। 12 আইনিতে আছে, তাহলে ধান নিব না। 42 কেজি 1 মণ 2 মণ বেচবে গেলে 84 কেজি নেয়। এতে আমরা একটু সমস্যায় আমরা মনে হচ্ছে 42 কেজি বাজার তো আসছিল না যে 42 কেজি করে দেওয়ান লাগে। তবে আড়তদার ও ব্যবসায়ীদের দাবি, ধান ভেজা ও আবর্জনা থাকায় ওজনের ঘাটতি মেটাতে পরিমাণে বেশি নেওয়া হচ্ছে। এইগুলি ধানের মধ্যে এই যে ভিজা, খড়, আর্দ্রতা কম, ধানের মধ্যে পানি বেশি। শুকায় জায়গায় নাকি 42 কেজি নেয়, মনে 42 কেজি নেয়, 2 মণে 84 কেজি। শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সপ্তাহে 3 দিন বসে ধানের হাট। এখানে ধানের বস্তা তোলা নামানোর কাজে জড়িত শ্রমিকদের আয় হচ্ছে ভালো। এতে খুশি তারা। বস্তা প্রতি 12 টাকা করে দেয়। আমরা বস্তা কাটা করি, সেলাই করি, গাড়ি লুট দেই, দৈনিক আমরা 1000-1200 টাকা বেতন পাই। শেরপুরের এই বাজারে সপ্তাহে প্রায় 1 লাখ মণ ধান বেচাকেনা হয়। এর মধ্যে 80% শেরপুর জেলা সদরে এবং বাকি 20% ধান চলে যায় আশুগঞ্জ, ভৈরব ও শম্ভুগঞ্জে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন কার্যক্রম চলছে। 28 এপ্রিল শুরু হওয়া সাবস্ক্রিপশনের প্রথম ধাপ শেষ হবে আজ। এই বন্ড সাবস্ক্রিপশনে বিনিয়োগের নিম্ন সীমা 50,000 টাকা এবং এটির সর্বোচ্চ সীমা নেই। ফলে সব ধরনের বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC গত 23 এপ্রিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোকে 1500 কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দেয়। এই বন্ডের অ্যারেঞ্জার IFIC ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি সন্ধানী লাইফ। বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ডের ডিসকাউন্ট রেট 15%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি 1 লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে 1250 টাকা। কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, LED টিভি, ওভেন এবং ওয়াশিং মেশিন কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নেওয়া যাবে স্বর্ণালঙ্কার বা কনকার LED টিভি সহ আকর্ষণীয় পুরস্কার। কোরবানির ঈদ উপলক্ষে খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য মাসব্যাপী এই প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে ব্র্যান্ড কনকা ও হাইকো। ক্যাম্পেইন হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট গ্রুপ। পার্টনার ও ডিলারদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় কনকা ও হাইকো। এসব উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাতুন নেওয়াজ, নুরুল আজিম সানি, DMD মোহাম্মদ নুরুল আফসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেনাবাহিনী পরিচালিত ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে। সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশ নেন। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য গতকালই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল, আর আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে টাইগাররা। অবশ্য বিশ্বকাপ খেলতে সবার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে শ্রীলঙ্কা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ। রাত 1:40 দেশ ছাড়বে টাইগাররা। তার আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের সাথে 3টি টি-20 ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকলেও এখন তা পাল্টেছে জানালেন পরিবেশ মন্ত্রী। ডোনাল্ড লুর সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি। প্রবাসী আয়ে কর দিতে আইএমএফ এর পরামর্শ সরকারকে বিবেচনায় না নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রেমিটেন্সের প্রণোদনা বাড়িয়ে 7% করার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।